শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিরুমেকি। নানা নাটকীয়তার পর অবশেষে কার্যকর হলো ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতিতে সম্মতি দিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস। 12 দিনের সংঘাতের ইতি টানার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘন না করার আহ্বানও জানান তিনি। ইরানের প্রেস টিভি, ইসরায়েলের চ্যানেল 12 এবং ওয়াইনেট সংবাদ জানিয়েছে স্থানীয় সময় সকাল 7:30 থেকে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এবার রেগে গিয়ে ইরান এবং ইসরায়েল দু দেশের প্রতি তীব্র প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষুব্ধ হয়ে বলেন, অঞ্চল দুটো কেন লড়াই করছে তা তারা নিজেরাই জানে না। এই দুটো অঞ্চল অনেকদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু কেন করছে তা তারা নিজেরাই জানে না। যুদ্ধবিরতির পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে ইরান এবং ইসরায়েলের জনজীবন। জোরদার মিসাইল হামলার জেরে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হয়েছে ইসরায়েলের আকাশ সীমা, খুলেছে দোকানপাট, রেস্তোরাঁ। পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করলেও এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। যুদ্ধবিরতির ফলে আবারও ফিরে আসবে শান্তি, আশাবাদ ইসরায়েলিদের। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও এখনও থমথমে ইরানের পরিস্থিতি। প্রায় জনমানবহীন তেহরানের সড়ক। ইসরায়েল ইরানের পাশাপাশি স্থিতিশীল হতে শুরু করেছে কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অবস্থা। ইরান এবং ইসরায়েলের মধ্যে 12 দিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত 610 জন ইরানি নাগরিক। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 5,000-এরও বেশি মানুষ। ইরানের তথ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফর ঘানি জানিয়েছেন, গেল 24 ঘন্টায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 107 জন। ইরানের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা। তাদের তথ্য বলছে সরকারি তথ্যের প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ নিহত হয়েছে দেশটিতে। পারমাণবিক অস্ত্র তৈরির মতো আর সক্ষমতা নেই ইরানের। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দাবি করেছেন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই তেহরানের পরমাণু প্রকল্প ধ্বংস করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্প একজন মার্কিনীরও প্রাণহানি না ঘটিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। এখন আমরা যে পর্যায়ে আছি, এক সপ্তাহ আগেও তেমনটা ছিলাম না। সপ্তাহখানেক আগেই ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি ছিল। এখন তারা অক্ষম, তাই এটি একটি অনেক বড় বিষয়। ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক 3 সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে রাজধানী শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুষ্পস্তবক অর্পণ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর মব জাস্টিসের ঘটনা নিন্দনীয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সামাজিক সন্ত্রাস বন্ধে দ্রুত নির্বাচনের দাবি করেন রিজভী আহমেদ। উত্তরায় আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মব তৈরি করে সাবেক সিইসির উপর হামলার ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। কাউকে ডিম ছুঁড়ে মারা হবে, কাউকে জুতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে। এইটা বিএনপি কখনোই পছন্দ করে না। দেশে যদি নির্বাচিত সরকার না থাকে, ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়েছে জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্তমান ইসি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা আছে জামায়াতের।
মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামের নিবন্ধন ইস্যুতে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন, ফিরিয়ে দিয়েছে প্রতীক দাঁড়িপাল্লা। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতেই সংবাদ সম্মেলন ডাকেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। বলেন, জুলাই যোদ্ধাদের জীবনদানের ফলেই নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বর্তমান সরকারের নিরপেক্ষতায় আস্থা রাখতে চায় জামায়াত, আর বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও মনে করে দলটি। কোটি আমাদের সুদী শুভাকাঙ্ক্ষীরা তো এই আদেশের জন্য, এই সুন্দর মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। কত মানুষ দোয়া করেছে, কত মানুষ চোখের পানি ফেলেছে, রোজা রেখেছে। আজকে তারা সেই অধিকার আল্লাহর কাছ থেকে, আল্লাহর সাহায্যে আমরা ফিরে পেয়েছি। আমাদের সারা নেতা কর্মী, দেশবাসী, শুভাকাঙ্ক্ষীরা খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভালো নির্বাচনের নিশ্চয়তা দিয়েছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। এক্ষেত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও চেয়েছেন তিনি। 5ই আগস্ট পরবর্তী 11 মাসে পুলিশের ভেঙে যাওয়া মনোবল কতটা চাঙ্গা হয়েছে, বৃদ্ধি পেয়েছে সক্ষমতা, এসব বিষয় তুলে ধরা হয় বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এখন আগের চেয়ে সক্রিয় বাহিনীগুলো ভালো নির্বাচন উপহার দিতে চান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, মব ভায়োলেন্স বন্ধ না হলেও আগের চেয়ে কমেছে। কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এই ব্যাপারে আলোচনা হয়েছে, এবং আমাদের এখানে মোটামুটি সব বাহিনী প্রধানরা একটা এনশিওর করছে যে ওই সময় পরিস্থিতি ভালো থাকবে। আর একটা জিনিস, নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমার অফিসাররাও 1-2টি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। ব্রিটিশ এমপি এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে তার অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ, এমনটাই জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেছেন, টিউলিপের আইনজীবীর পাঠানো চিঠিতে 30 জুনের মধ্যে তদন্ত বন্ধের দাবি জানানো হয়েছে, যা হাস্যকর। চিঠিতে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা দুর্নীতির অভিযোগ তুলে ব্রিটেনের রাজনীতিতে টিউলিপকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। চিঠির মাধ্যমে ব্রিটেনের রাজনীতিকে খাটো করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে এই দুর্নীতি তথ্য প্রমাণ পেয়ে টিউলিপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে হাজির হয়ে তা মোকাবেলা করতে হবে তাকে। বাংলাদেশের মামলা আমরা বাংলাদেশি আমরা করেছি, এবং আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে আগামী 2 জুলাই। হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, গত 19 জুন এই মামলার তদন্ত রিপোর্ট হাতে পেয়েছেন তারা। এছাড়া শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি এই মামলার পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। সব খবরে সময় হলো ছোট্ট একটা বিরতির, সঙ্গেই থাকুন, একটু পরে ফিরছে। আবারও স্বাগত, আপনারা দেখছেন সব খবর। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণ পোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট এবং অবকাঠামো সমস্যার সমাধান হবে। খরচ হবে প্রায় 650 কোটি টাকা, যার বড় অংশই অনুদান। সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 8,974 কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় 17টি প্রকল্প। পরিকল্পনা কমিশন জানায়, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পের 18টি খাতে ব্যয় কমানো হয়েছে। এর আওতায় ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন এবং টেকনাফ পৌরসভার নিরাপদ পানির পাইপলাইন তৈরি হবে। এর বাইরে 7টি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, 3য় সাবমেরিন কেবল এবং সার সংরক্ষণের বাফার গোডাউন নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়।
কসোভোকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগে সহায়তা এবং স্কলারশিপ, ফেলোশিপ এবং একাডেমিক অনুদান কর্মসূচির মাধ্যমে কসোভোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি। মঙ্গলবার বাংলাদেশের নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে স্বাগত জানান। সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। চীনের সাথে বিএনপির অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফরের দ্বিতীয় দিনে পিপলস গ্রেট হলে চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথে বিএনপির প্রতিনিধি দলের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। উন্নয়নে জনগণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানায় চীন। এছাড়া দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়েও আলোচনা হয়। অভূতপূর্ব সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। চাইনিজ সরকারের পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। অন্যান্য ডেভেলপমেন্টের বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবেই, তবে তাদের যেটা একটা বক্তব্য সেটা হচ্ছে যে ডেভেলপমেন্টের সঙ্গে আপনার এই মানুষের জায়গাটা যেন প্রধান থাকে, অর্থাৎ জনগণকেই যেন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেমনই হোক না কেন দেশের বাজারে আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। ভর্তুকি নয়, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মুনাফা কমিয়ে সংকট সামাল দেওয়ার কথা সরকার ভাবছে বলে জানান তিনি। তেলের 1.5 মাসের মজুদ আছে জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, পরবর্তী 6 মাসের জ্বালানি নিশ্চিত করা আছে। প্রয়োজনে মালয়েশিয়া বা সিঙ্গাপুর থেকে জ্বালানি তেল এবং এলএনজি আনার প্রস্তুতিও আছে বলে দাবি মন্ত্রণালয়ের। জ্বালানি তেলের ব্যাপারে আমাদের একটা কুশন আছে, তো আমরা ওই কুশনের মধ্যে আমরা যেটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা বিপিসির যে প্রফিট সেটা থেকে কিছুটা করবো আর কি, যদি হয়। কিন্তু আমরা সাবসিডিও বাড়াবো না এবং তেলের দামও ইনশাআল্লাহ বাড়াবো না আপাতত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে নগর ভবনে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে কর্পোরেশনের কর্মচারীদের দুপক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় অন্তত 8 থেকে 10 জন। এর মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। জানা গেছে আহতরা সবাই বিএনপি নেতা ইশরাকের সমর্থক। বিএনপি নেতা ইশরাক হোসেনের অভিযোগ, হামলাকারীরা বিএনপির কেউ নয়। সিটি কর্পোরেশনের কর্মচারী গোলাম কিবরিয়া রুবেলের নেতৃত্বে হামলা চালিয়ে বিএনপির উপর দায় চাপানো হয়েছে। হামলাকারী রুবেলের সাথে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতার অভিযোগ করেন ইশরাক হোসেন। বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। 6 দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র এবং যুব সংগঠন সমূহ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দখলকৃত জমি প্রকৃত মালিক সাঁওতালদের ফিরিয়ে দেয়া, 3 সাঁওতাল হত্যা মামলা এবং সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি এবং রমেশ টুডু হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, উন্নয়নের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি দখল করার রেওয়াজে পরিণত হয়েছে। সাঁওতালদের পৈতৃক সম্পত্তিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়। সমতল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান বক্তারা। সাঁওতাল হত্যা করা হয়েছে, সেই হত্যায় যারা জড়িত, সে পুলিশ থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে, সহযোগিতা করেছে, অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আদিবাসীদের ভূমির বিচার যদি করা না হয়, তাদের ভূমির যদি ফেরত দেওয়া না হয়, তাদের হত্যার বিচার যদি করা না হয়, তাহলে আদিবাসীরা তাদের এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই ফ্যাসিবাদী রূপ ধারণ করছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমার এই রাজপথে কেন দাঁড়াতে হয় আমার বিচারের দাবিতে? প্রায় 1 বছর ধরে নিখোঁজ চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থী
বেলাল হোসেনের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বেলালকে অপহরণের পর গুমের অভিযোগ করে স্বজনেরা। মাদ্রাসার শিক্ষক তরিকুল ইসলাম, কারি কাশেম এবং বেলালের রুমমেট রেজাউল ইসলাম সিফাতুল্লাহ জড়িত বলে অভিযোগ করে তার পরিবার। এই ঘটনায় থানায় ডায়েরি করার পাশাপাশি 8 মাস আগে চট্টগ্রাম আদালতে মামলাও করেছিলেন বেলালের বড় ভাই সুমন মিয়া, কিন্তু এখন পর্যন্ত সন্ধান মেলেনি বেলালের। মামলা করার কারণে অভিযুক্ত ব্যক্তিরা নানাভাবে হুমকি ধামকিও দিচ্ছে বলে অভিযোগ করেন বেলালের বড় ভাই। হাটাজারি মাদ্রাসা উচ্চশিক্ষার জন্য আমি ভর্তি করাইছি, যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানাজা পড়াতে পারে। ওখান থেকে আমার ভাই আছে 1 বছর ধরে নিখোঁজ, অথচ আমি থানা থেকে মাদ্রাসা থেকে কোথাও এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমি পাই নাই। আপনাকে ধরে আইছি ভাই, আপনার আল্লাহর রাস্তে সাংবাদিক ভাইটা, আল্লাহর রাস্তে আমার ছেলেটা সেভাবেই হোক না কেন, আল্লাহর রাস্তে আপনারা এই ছেলেটার সামনে আনি আমার ছেলেটা উদ্ধার করার ব্যবস্থা করে দেন। চুয়াডাঙ্গা থেকে খুলনায় সাক্ষী দিতে যাওয়া এক এসআইকে মারধর করে পুলিশে দিল বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নগরের ইস্টার্ন গেট এলাকায় এই ঘটনা ঘটে। খানজাহান আলী থানার ওসি জানান, আগে কেএমপিতে কর্মরত ছিলেন সুকান্ত দাস। গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। বর্তমানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত তিনি। একটি মামলায় সাক্ষী দিতে খুলনা যান সুকান্ত। 3 হুইলারে তাকে দেখতে পেয়ে মারধর করে বিএনপির নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতারা পুলিশে সোপর্দ করেন তাকে। জমকালো আয়োজনে যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করলো স্বর্ণালঙ্কার ব্র্যান্ড সোনারগাঁ জুয়েলার্স। যমুনা ফিউচার পার্কের শোরুম উদ্বোধন করেন গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং সোনারগাঁ জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। এই সময় সোনারগাঁও জুয়েলার্সের কর্ণধার বলেন, যমুনা ফিউচার পার্কে ক্রেতারা আধুনিক ডিজাইনের স্বর্ণালঙ্কার ন্যায্য দামে কিনতে পারবেন। অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময় ব্র্যান্ড ও গ্রাহকের মধ্যে এক শক্তিশালী সংযোগ গড়ে তুলতে চায়। রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রিডম গ্রুপ এক্সিবিশন। রাজধানীর গুলশানের নেদারল্যান্ডস দূতাবাসের আবাসিক গ্যালারিতে এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এতে 5 জন শিল্পীর আঁকা শিল্পকর্ম প্রদর্শন করা হয়। দেশি বিদেশি অনেকেই আসেন এই এক্সিবিশন দেখতে। বিশেষ করে নেদারল্যান্ডস দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন। আগতরা গ্যালারি ঘুরে শিল্পীদের আঁকা চিত্রকর্ম দেখেন। এ সময় চিত্রকর্মের ভূয়সী প্রশংসা করেন আগত দর্শকরা। ফারিয়া জেবা, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার, ঈশা আহমেদ ও সুরভি আক্তারের আঁকা চিত্রকর্মগুলো নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে যায় এবং ঘটনাস্থলে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এটা ককটেল বা বড় ধরনের পটকা হতে পারে। নিরাপত্তা ইস্যুতে এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন বলেও জানান তিনি। রাজশাহীতে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আমের মেলা। মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আম চাষি, ব্যবসায়ী সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, মেলায় কুমড়াজালি, জুমরত গুটি, গোলাপি গুটি, দুধসর, আরাজাম, কিং অফ চাকাপাত সহ শতাধিক জাতের আম স্থান পেয়েছে। রপ্তানিযোগ্য বিভিন্ন জাতের আম উৎপাদনে কৃষকদের মাঝে উৎসাহ তৈরিতেই এই আয়োজন। এই ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।